হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানব শেখ হাসিনা সরকারের এমন 15টি উন্নয়ন কাজ সম্পর্কে যেসব কাজ শুধুমাত্র শেখ হাসিনার পক্ষেই সম্ভব। এই 15টি উন্নয়ন কাজের মাধ্যমে পুরো বাংলাদেশের চেহারাই পাল্টে দিয়েছিলেন শেখ হাসিনা। শেখ হাসিনার সমালোচনা করতেন যেসব বুদ্ধিজীবী, তারাও এসব উন্নয়ন কাজের উদ্যোগ নেওয়ার সময় শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করে বলতো এসব উন্নয়ন কখনোই বাংলাদেশ করতে পারবে না। এমনকি সেসব বুদ্ধিজীবীরা সবসময় বলতো এসব ব্যয়বহুল উন্নয়ন কাজ করলে বাংলাদেশ নাকি দেউলিয়া হয়ে যেতে পারে। কিন্তু সকল সমালোচক বুদ্ধিজীবীকে ভুল প্রমাণ করে এইসব উন্নয়ন কাজ করে শুধু এই দেশের বুদ্ধিজীবীদেরই নয়, বরং সারা বিশ্বকেও তাক লাগিয়ে দিয়েছিলেন শেখ হাসিনা। বিশ্বব্যাংক, এডিবি ও জাইকার মতো দাতা গোষ্ঠী যখন পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ করে দেয়, তখন তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করে বলেছিল এই পদ্মা সেতু আওয়ামী লীগের আমলে হবে না। খালেদা জিয়ার এই কথার পরে আরও বেশি জেদি হয়ে ওঠেন শেখ হাসিনা। শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, তাই তার মধ্যে জিদ থাকবে না এটা তো হতে পারে না। বিশ্বব্যাংকের দুর্নীতির অভিযোগ ও খালেদা জিয়ার চ্যালেঞ্জ জানানোর পর পদ্মা সেতু নির্মাণ করার জিদ করে বসেন শেখ হাসিনা। প্রতিজ্ঞা করেন বিশ্বব্যাংকের অর্থ ছাড়াই নিজ শাসনামলে পদ্মা সেতু করে সবাইকে দেখিয়ে দিবেন। পরবর্তীতে ঠিকই তিনি তার জিদের উপর সফল হলেন। কানাডার আদালত থেকে রায় হলো পদ্মা সেতুর দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভুয়া। পরবর্তীতে দুঃখ প্রকাশ করে আবারও পদ্মা সেতুতে অর্থায়নের প্রস্তাব দিয়েছিল বিশ্বব্যাংক, কিন্তু বঙ্গবন্ধুর মেয়ে প্রতিজ্ঞা করেছে নিজের টাকায় পদ্মা সেতু বানাবে। তাই সেদিন বিনয়ের সাথে বিশ্বব্যাংকের অর্থায়নের প্রস্তাব ফিরিয়ে দেন শেখ হাসিনা। তখন অনেকেই বলেছিল পদ্মা সেতু নিজের টাকায় করলে বাংলাদেশ নাকি দেউলিয়া হয়ে যাবে, কিন্তু ওসব বড় বড় জ্ঞানী বুদ্ধিজীবীদের আজীবনের লজ্জায় ফেলে দিয়ে পদ্মা সেতু তৈরি করেন শেখ হাসিনা। এর কারণে দেশ তো দেউলিয়া হয়নি, বরং ভারত ও পাকিস্তানের অর্থনীতি থেকেও হাজার মাইল পিছনে থাকা বাংলাদেশ ভারত ও পাকিস্তান থেকেও অনেক এগিয়ে গেছে। যেখানে দেশের সকল বুদ্ধিজীবী বলেছিল এক পদ্মা সেতু নিজের টাকায় বানালেই দেশ নাকি দেউলিয়া হয়ে যাবে, সেখানে শুধু পদ্মা সেতুই নয়, এর চেয়ে আরও বিশাল বিশাল উন্নয়ন কাজ বাস্তবায়ন করেছেন শেখ হাসিনা। শেখ হাসিনার এসব উন্নয়ন কাজের সুফল পায়নি এমন কোনো মানুষ নেই বাংলাদেশে। বাংলাদেশের অনেক এলাকা বা রাস্তাঘাট এখন ইউরোপ আমেরিকার চেয়েও সুন্দর। যে বাংলাদেশিরা নিজের দেশের বদনাম করে বেড়ায়, তারাও এটি স্বীকার করে ও সগর্বে বলে এটি ইউরোপ বা আমেরিকার দৃশ্য নয়, এটি আমাদের রক্তে কেনা বাংলাদেশের দৃশ্য। তাহলে চলুন দেখে নেই শেখ হাসিনার এমন 15টি উন্নয়ন কাজ সম্পর্কে যেসব কাজ একমাত্র শেখ হাসিনার পক্ষেই সম্ভব। আমাদের এই তালিকার 15 নম্বর স্থানে অবস্থান করছে পায়রা সমুদ্র বন্দর ও মাতারবাড়ি সমুদ্র বন্দরের নাম। 2009 সালে শেখ হাসিনার ক্ষমতায় আসার আগ পর্যন্ত বাংলাদেশে মাত্র 2টি সমুদ্র বন্দর ছিল। 2009 সালে ক্ষমতায় এসে দেশে আরও 2টি সমুদ্র বন্দর নির্মাণ করে দেন তিনি। এর আগে চট্টগ্রাম সমুদ্র বন্দর ও মোংলা সমুদ্র বন্দর ব্যতীত বাংলাদেশে আর কোনো সমুদ্র বন্দর ছিল না। আর এই 2টি সমুদ্র বন্দরই বাংলাদেশের স্বাধীনতার আগেই প্রতিষ্ঠিত হয়েছিল, অর্থাৎ এই 2টি সমুদ্র বন্দরের কার্যক্রম স্বাধীনতার আগে থেকেই ছিল। সমুদ্র বন্দর নির্মাণ অতি ব্যয়বহুল হওয়ায় স্বাধীনতার পর আর কোনো সরকার দেশে নতুন কোনো সমুদ্র বন্দর নির্মাণ করতে পারেনি, এমনকি গভীর সমুদ্র বন্দরের প্রয়োজন থাকা সত্ত্বেও। কিন্তু 2009 সালে শেখ হাসিনা ক্ষমতায় এসে মোট 2টি সমুদ্র বন্দর নির্মাণ করে দেন, যা ছিল সরকারের অন্যতম 2টি মেগা প্রকল্প। এর মধ্যে পটুয়াখালীতে পায়রা সমুদ্র বন্দর এবং কক্সবাজারের মাতারবাড়ি সমুদ্র বন্দর। পায়রা সমুদ্র বন্দর নির্মাণে সরকারের প্রায় 18 বিলিয়ন ডলারেরও বেশি খরচ হয়, যা বাংলাদেশি টাকায় প্রায় 1,54,000 কোটি টাকা, যেটি বিশ্বের অন্যতম ব্যয়বহুল সমুদ্র বন্দরের স্বীকৃতি অর্জন করে। এছাড়া মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণে সরকারের মোট ব্যয় 24,381 কোটি টাকা। সমুদ্র বন্দর ছাড়াও বহু নদী বন্দর নির্মাণ করে দেন শেখ হাসিনা। সমুদ্র বন্দর নির্মাণের মতো এত দুঃসাহসিক কাজ শেখ হাসিনা ব্যতীত অন্য কেউই করেনি। এরকম কাজ ভবিষ্যতে আর কবে হতে পারে সেটাও অনিশ্চিত। আমাদের এই তালিকার 14 নম্বর স্থানে অবস্থান করছে কর্ণফুলী টানেলের নাম। সাধারণত উন্নত বিশ্বেই এই ধরনের টানেল নির্মাণের সাহস দেখানো হয়। কোনো উন্নয়নশীল দেশ টানেল নির্মাণ করবে এটা অনেকটাই কল্পনাতীত ও নজিরবিহীন ঘটনা। এটি শুধু
বাংলাদেশেরই প্রথম টানেল নয়, পুরো দক্ষিণ এশিয়ারও প্রথম টানেল এটি। নদীর তলদেশ দিয়ে এরকম টানেল নির্মাণ করতে পারেনি ভারত ও পাকিস্তানের মতো দেশও। অর্থনৈতিক কারণে টানেলটি যতটা না গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি সামরিক কারণে এটি অধিক গুরুত্বপূর্ণ। চট্টগ্রামের এক অংশকে আরেক অংশের সাথে যুক্ত করেছে এই টানেলটি। চট্টগ্রামকে মাঝখান থেকে বিভক্ত করে কর্ণফুলী নদী। বর্তমানে কর্ণফুলী নদীর উপর একমাত্র সেতু হলো শাহ আমানত সেতু। কিন্তু সমস্যা হলো, বাংলাদেশে যদি কোনো বিদেশি শক্তি আক্রমণ করে, বিশেষ করে চট্টগ্রামে, তাহলে এক মিসাইলের আঘাতেই শাহ আমানত সেতু অকার্যকর করে ফেলা সম্ভব। যার কারণে যুদ্ধের সময় বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে চট্টগ্রাম একেবারেই বিচ্ছিন্ন হয়ে যাবে। সড়ক যোগাযোগ না থাকায় ট্যাঙ্ক, সামরিক অস্ত্রবাহী গাড়ি বা যুদ্ধ সরঞ্জাম কোনো কিছুই সড়ক পথে পাঠানো সম্ভব হবে না চট্টগ্রাম, কক্সবাজার সহ দেশের একাংশে। চট্টগ্রাম সবসময় বাংলাদেশের একটি ঝুঁকিপূর্ণ অঞ্চল। এই অঞ্চলের উপর সবসময় অনেক বিদেশি শক্তির কুদৃষ্টি ছিল। তাই সামরিক দিক বিবেচনায় নির্মাণ করা হয়েছে এই টানেল। এই টানেলটির মোট নির্মাণ ব্যয় প্রায় 10,689 কোটি টাকা, যা বাংলাদেশের অন্যতম একটি মেগা প্রকল্প। আমাদের এই তালিকার 13 নম্বর স্থানে অবস্থান করছে সড়ক ও মহাসড়ক নির্মাণের প্রসঙ্গটি। শেখ হাসিনার শাসনামলে সড়ক ও মহাসড়ক নির্মাণ ছিল চোখ কপালে ওঠার মতো। শেখ হাসিনাই প্রথম যিনি বাংলাদেশের মানুষকে পরিচিত করান এক্সপ্রেসওয়ের সাথে। পূর্বাচল এক্সপ্রেসওয়ে, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ে, এরকম প্রায় 9টি এক্সপ্রেসওয়ে নির্মাণ করে দেন শেখ হাসিনা। এসব এক্সপ্রেসওয়ের মাধ্যমে বাংলাদেশই হয়ে উঠেছে যেন এশিয়ার ইউরোপ। প্রায় সকল বাংলাদেশের নাগরিকই খুবই গর্ব করেন শেখ হাসিনার নির্মাণ করা এসব এক্সপ্রেসওয়ের জন্য। শুধু এক্সপ্রেসওয়েই নয়, ঢাকা সহ সারা দেশে অসংখ্য ফ্লাইওভার নির্মাণ করে দেন তিনি। বিভাগীয় মহাসড়কগুলো 4 লেন থেকে 8 লেনে পরিণত করেন, যার কারণে বিভিন্ন জেলা থেকে খুব সহজেই ঢাকায় চলে আসতে পারে দেশের বিভিন্ন জেলার মানুষ। শেখ হাসিনা ক্ষমতায় আসার আগে যেসব জেলার মানুষ 14 থেকে 15 ঘন্টায় ঢাকায় পৌঁছাতো, শেখ হাসিনার ক্ষমতায় আসার পর সেসব জেলার মানুষ সর্বোচ্চ 4 থেকে 5 ঘন্টার মধ্যেই ঢাকায় চলে আসে। এমনকি যেসব জেলার মানুষের 24 ঘন্টারও বেশি সময় লাগতো ঢাকায় আসতে, তারাও 6-7 ঘন্টার মধ্যেই চলে আসে ঢাকাতে। শেখ হাসিনা দেশের প্রায় প্রতিটি গ্রামে পাকা রাস্তা নির্মাণ করে দেয়। হয়তো আপনার গ্রামেরও কোনো রাস্তা শেখ হাসিনার সরকারই পাকা করে দেয়, যা দেয়নি অন্য কোনো সরকার। আমাদের এই তালিকার 12 নম্বর স্থানে অবস্থান করছে সরকারি ভবন নির্মাণের প্রসঙ্গটি। শেখ হাসিনার সরকারের শাসনামলে যে পরিমাণ সরকারি ভবন নির্মাণ করা হয়েছে, তা হয়তো স্বাধীনতার পরেও এত সরকারি ভবন নির্মাণ করেনি কেউ। একটি রাষ্ট্র পরিচালিত হয় সরকারি ভবন থেকে এবং সরকারি অফিস থেকেই জনগণকে সেবা দেওয়া হয়। তাই দেশে সরকারি ভবন নির্মাণ করা খুবই গুরুত্বপূর্ণ। দেশের প্রায় প্রতিটি জেলা উপজেলাতেও অসংখ্য নতুন সরকারি ভবন নির্মাণ করে দেন শেখ হাসিনার সরকার, এমনকি ইউনিয়ন পর্যায়েও। এছাড়া প্রায় সকল সরকারি বিভাগ ও অধিদপ্তরের আওতাধীন অফিস সবাই নতুন ও যুগোপযোগী সরকারি ভবন পায়। আমাদের এই তালিকার 11 নম্বর স্থানে অবস্থান করছে সামরিক বাহিনীকে শক্তিশালীকরণের প্রসঙ্গটি। শেখ হাসিনার সরকার বাংলাদেশের সামরিক বাহিনীগুলোকে শুধু আধুনিকই করেননি, সেনাবাহিনীর সদস্যদের সুযোগ সুবিধাও বহুগুণ বৃদ্ধি করেছে। এত সুযোগ সুবিধা যা আগে দেয়নি কোনো সরকার। দেশের নিরাপত্তার জন্য সাবমেরিন, ড্রোন, যুদ্ধবিমান, মিসাইল, রাডার, ট্যাঙ্ক সহ অনেক অত্যাধুনিক যুদ্ধাস্ত্র সামরিক বাহিনীতে যুক্ত করেছিলেন শেখ হাসিনা, যার কারণে বাংলাদেশের সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনী হয়ে ওঠে আরও বেশি শক্তিশালী। আমাদের এই তালিকার 10 নম্বর স্থানে অবস্থান করছে শিক্ষা খাতের উন্নয়ন প্রসঙ্গটি। এক কথায় বলা যায়, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় বিপ্লব সৃষ্টি করেছিলেন শেখ হাসিনা। প্রাথমিক থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত সকল স্তরে বৈপ্লবিক পরিবর্তন আনেন তিনি। 2013 সালে প্রায় 26,000 বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে জাতীয়করণ করেন তিনি। এছাড়া প্রতিটি উপজেলার একটি করে কলেজকে জাতীয়করণ করেন শেখ হাসিনা, যা স্বাধীনতার পর বাংলাদেশের নজিরবিহীন ঘটনা। এখন দেশের প্রায় সকল উপজেলাতে একটি করে সরকারি কলেজ রয়েছে, যা একমাত্র শেখ হাসিনার অবদান। শেখ হাসিনার সরকারই প্রথম যিনি 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে বই বিতরণ শুরু করেন। 2010 সালের জানুয়ারিতেই প্রথম বিনামূল্যে বই পান শিক্ষার্থীরা। শেখ হাসিনার এই বিনামূল্যে বই বিতরণের আগে
বাংলাদেশের হাজার হাজার দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের পড়ালেখা বন্ধ হয়ে যেত শুধু বই কিনতে না পারার জন্য। অনেকেই বছরের মাঝামাঝি সময়েও বই জোগাড় করতে পারতো না। এমনকি অনেক দরিদ্র পরিবার সবগুলো বইও কিনতে পারতো না। আবার অনেকেই টাকার অভাবে পুরাতন বই কিনে পড়তো। কিন্তু এই সকল সমস্যার সমাধান করে দেন শেখ হাসিনা। 2009 সালে ক্ষমতায় আসার পর 30টিরও বেশি সরকারি মেডিকেল কলেজ নির্মাণ করেন শেখ হাসিনা। এছাড়া 30টিরও বেশি সরকারি বা পাবলিক বিশ্ববিদ্যালয় নির্মাণ করে দেন তিনি। স্বাধীনতার পর 2009 পর্যন্ত এত বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়নি এই দেশে। দেশের সকল স্কুল কলেজে কমপক্ষে একটি করে নতুন বহুতল ভবন নির্মাণ করে দিয়েছিল শেখ হাসিনা। শিক্ষকদের বেতনও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছেন তিনি। তার শাসনামলেই শিক্ষকরা কিছুটা সচ্ছলভাবে বাঁচতে শুরু করেন। এসএসসি ও এইচএসসি পরীক্ষা যাতে প্রতি বছরের একটি নির্দিষ্ট সময়ে শুরু হয় সেই ব্যবস্থাও করে দেন তিনি। তাছাড়া কারিগরি শিক্ষার প্রসারে বহু নতুন নতুন কারিগরি ও ভোকেশনাল স্কুল কলেজ প্রতিষ্ঠা করেন শেখ হাসিনা। আমাদের এই তালিকার নবম স্থানে অবস্থান করছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নাম। এই টার্মিনালটি নির্মাণ করতে মোট 21,399 কোটি টাকা ব্যয় হয়েছে। বিশ্বের অন্যতম অত্যাধুনিক ও দৃষ্টিনন্দন বিমানবন্দর টার্মিনাল এটি। এত আধুনিক টার্মিনাল ভারতেও এখন পর্যন্ত নেই। এই টার্মিনাল বিদেশি পর্যটকদের কাছে এক নতুন বাংলাদেশকে তুলে ধরবে। এটি অত্যন্ত অভিজাত একটি প্রকল্প, যা শুধু শেখ হাসিনার পক্ষেই সম্ভব। বাংলাদেশের অন্যতম মেগা প্রকল্প ছিল এটি। বাংলাদেশকে এশিয়ার এভিয়েশন হাব তৈরির লক্ষ্যে নির্মাণ করা হয়েছিল এটি। আমাদের এই তালিকার অষ্টম স্থানে অবস্থান করছে বোয়িং বিমানের নাম। বাংলাদেশের জন্য একেবারেই নতুন অত্যাধুনিক 12টি বোয়িং বিমান এবং ড্রিমলাইনার ক্রয় করেন শেখ হাসিনা। স্বাধীনতার পর থেকে শেখ হাসিনার ক্ষমতায় আসার আগে পর্যন্ত এত যাত্রীবাহী বিমান ক্রয় করতে পারেনি বাংলাদেশ। বিমান ক্রয় খুবই ব্যয়বহুল একটি বিষয়। তা যদি অত্যাধুনিক বোয়িং বিমান হয় তাহলে তো আরও কঠিন। দেশের জন্য এত বিমান আর কোনো সরকারই কিনতে পারেনি। আমাদের এই তালিকার 7 নম্বর স্থানে অবস্থান করছে দেশের রেলখাত উন্নয়নের প্রসঙ্গটি। 2009 সালে ক্ষমতায় আসার আগে শেখ হাসিনার অন্যতম নির্বাচনী ওয়াদা ছিল দেশের রেলখাতকে পুনরায় জীবন দেওয়া। প্রায় ধ্বংস হয়ে যাওয়া রেলখাত সাধারণ মানুষের কাছে প্রায় অপরিচিত হয়ে উঠেছিল সেই সময়। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর আবারও রেলখাতকে দেশের যোগাযোগ মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করেন তিনি। যেখানে রেল যোগাযোগ ব্যবস্থা জাদুঘরে থাকার কথা, সেখানে রেল যোগাযোগ ব্যবস্থাকে দেশের সকল অঞ্চলের সকল মানুষের কাছে পৌঁছে দেন শেখ হাসিনা, যা কেবল শেখ হাসিনার পক্ষেই সম্ভব। আমাদের এই তালিকার 6 নম্বর স্থানে অবস্থান করছে ছিটমহল সমস্যার সমাধানের প্রসঙ্গটি। ভারতের সাথে ছিটমহল সমস্যার সমাধানের মাধ্যমে প্রায় 68 বছরের পুরনো সমস্যার সমাধান করে দেন শেখ হাসিনা। ভারতকে বাংলাদেশের 7,110 একর জমি দিয়ে ভারতের 17,158 একর জমির মালিকানা পায় বাংলাদেশ, যার কারণে বাংলাদেশের মানচিত্রে নতুন করে আরও 10,000 একর জমি যুক্ত করে দেন শেখ হাসিনা। এটি ছিল বাংলাদেশের ঐতিহাসিক বিজয় এবং দুই প্রতিবেশী দেশের মধ্যে শান্তিপূর্ণ সমাধানের সর্বোচ্চ উদাহরণ। ছিটমহল সমস্যা নিয়ে অতীতেও বহু দেশ বড় বড় যুদ্ধ করেছে, এমনকি এখনও অনেক দেশ এই যুদ্ধে জড়িত রয়েছে। আমাদের এই তালিকার 5 নম্বর স্থানে অবস্থান করছে বাংলাদেশের সমুদ্র বিজয়ের প্রসঙ্গটি। শেখ হাসিনার সরকার ভারত ও মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে লড়াই করে সমুদ্র সীমা ইস্যুতে বাংলাদেশের পক্ষে রায় নিয়ে আসেন। ঐতিহাসিক সেই সমুদ্র সীমা জয়ের কারণে সমুদ্রে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের অধিকারও। এই যেন সমুদ্রও আরেক টুকরো বাংলাদেশ। এমন ঐতিহাসিক বিজয় যা পুরো বাংলাদেশকেই পরিবর্তন করে দেয়। এই সমুদ্র সীমায় বহু মূল্যবান সম্পদ রয়েছে, যা এখন শুধুই বাংলাদেশের মানুষদের অধিকারে। আমাদের এই তালিকার 4 নম্বর স্থানে অবস্থান করছে শতভাগ বিদ্যুতের প্রসঙ্গটি। 2009 সালে শেখ হাসিনার ক্ষমতায় আসার পূর্বে দেশের মোট 40 ভাগ মানুষ বিদ্যুৎ সুবিধা পেত। সেটিকে শতভাগই উন্নীত করে দেন শেখ হাসিনা। যারা কখনোই কল্পনাও করেনি তাদের ঘরে একদিন বিদ্যুৎ যাবে, তারাও খুব সহজেই নিজের ঘরে বিদ্যুৎ পেয়ে গেল। দেশে 18 কোটি মানুষ থাকলে 10 কোটি মানুষকে বিদ্যুৎ দিয়েছে শেখ হাসিনা, যারা কখনোই শেখ হাসিনার এই ঋণ শোধ করতে পারবে না। শুধু তাই নয়, যেখানে দৈনিক 2 থেকে 3 ঘন্টার বেশি মানুষ বিদ্যুৎ পেত না, সেখানে 24 ঘন্টাই বিদ্যুতের ব্যবস্থা করে দিয়েছেন শেখ হাসিনা। যেখানে
ঘন্টার পর ঘন্টা লোডশেডিং ছিল খুবই কমন ব্যাপার, সেটাকেই আনকমন করে ফেলেছেন শেখ হাসিনা। দেশের আজকের যত উন্নয়ন ও আধুনিকীকরণ সবকিছুর পিছনে অবদান ছিল শেখ হাসিনার এই বিদ্যুতের। আজকে আমরা যে বিদ্যুৎ সুবিধা ভোগ করছি তা শেখ হাসিনা না থাকলে কখনোই পেতাম না। তাছাড়া লক্ষ লক্ষ পরিবারকে বিনামূল্যে ঘর দিয়েছেন শেখ হাসিনা। আশ্রয়হীন মানুষদের মাথা গোজার ঠাঁই করে দেন তিনি। তাছাড়া একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাধ্যমে স্বাবলম্বী হয়ে ওঠে অনেক দরিদ্র পরিবার। আমাদের এই তালিকার ৩ নম্বর স্থানে অবস্থান করছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম। এটিকে বলা হয় বাংলাদেশের এই যাবৎ সবচেয়ে ব্যয়বহুল প্রকল্পের নাম। বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে বাংলাদেশ যেমন বিশ্বে প্রথমবারের মতো স্যাটেলাইটের মালিকানা পাওয়া রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে, তেমনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশ পারমাণবিক যুগে প্রবেশ করে। যদিও শেখ হাসিনা বিশ্ববাসীর কাছে অঙ্গীকার করেছে শুধুমাত্র শান্তিপূর্ণ ও মানব কল্যাণেই এই ইউরেনিয়াম ব্যবহার করা হবে, তবে যাই হোক, বাংলাদেশের পারমাণবিক যুগে প্রবেশ করা কোনো সাধারণ ব্যাপার নয়। আমাদের এই তালিকার ২য় নম্বরে অবস্থান করছে ঢাকা মেট্রো রেলের নাম। বাংলাদেশের কোনো মানুষ কখনোই কল্পনাও করেনি একদিন বাংলাদেশেও মেট্রো রেল হতে পারে। এমনকি মেট্রো রেলের দাবিও করেনি কোনো মানুষ, বরং তৎকালীন সময়ে মেট্রো রেলের বিরোধিতা করেছিল শেখ হাসিনার সমালোচকরা। অনেক সমালোচক বলতো এই মেট্রো রেলে কেউই উঠবে না। অনেকে বলতো এটা শুধু ধনীদের জন্য হবে। অনেকে বলতো দুর্নীতি করার জন্য সরকার মেট্রো রেল বানাচ্ছে। অর্থাৎ নানাভাবে নানান কথায় মেট্রো রেল যাতে না হয় সেই চেষ্টা করেছিল সমালোচকরা। কিন্তু শেখ হাসিনা সকল ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রে পানি ঢেলে দিয়ে দেশের মানুষের জন্য নির্মাণ করে দেন এই মেট্রো রেল। শেখ হাসিনা ব্যতীত আর কেউ কখনোই বাংলাদেশে মেট্রো রেলের কথা চিন্তাও করেনি। মেট্রো রেলকে বলা হয় বাংলাদেশের এ যাবৎ অন্যতম সফল একটি প্রকল্প, যার সুফল ধনী থেকে গরিব সবাই পায়। যতদিন এই মেট্রো রেল থাকবে ততদিন বাংলাদেশে চির অমর হয়ে থাকবেন শেখ হাসিনা। কারণ একজন শেখ হাসিনাই পারেন দেশের মানুষের কল্যাণ হয় এমন প্রকল্প হাতে নিতে। আমাদের এই তালিকার ১ নম্বর স্থানে বা শীর্ষে অবস্থান করছে পদ্মা সেতুর নাম। পদ্মা সেতু শুধু একটি সেতুই নয়, এটি বাংলাদেশের মানুষের আবেগ ও স্বপ্নের নাম। পাকিস্তানের শাসনামল থেকেই দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের বহুল আকাঙ্ক্ষিত ছিল এই পদ্মা সেতু। দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু জিয়াউর রহমান, হোসেন মোহাম্মদ এরশাদ, খালেদা জিয়া এরকম প্রায় সব সরকারের কাছেই এই সেতু নির্মাণের দাবি ছিল। সেই তীব্র জন আকাঙ্ক্ষা পূরণ করে দেন যিনি, তিনিই হলেন শেখ হাসিনা। বাংলাদেশের রাজনীতিতে পদ্মা সেতুর মতো এত আলোচিত প্রকল্প আর কখনোই ছিল না। ২০০৯ সালে ক্ষমতায় আসার পর শেখ হাসিনার জন্য বড় চ্যালেঞ্জ ছিল এটি। বিরোধী দলগুলো সারাক্ষণ পদ্মা সেতুর জন্য আক্রমণ করে কথা বলতো শেখ হাসিনাকে। পরবর্তীতে বহুল আলোচিত এই পদ্মা সেতু নির্মাণ করে রাজনৈতিক বিরোধীদের চির লজ্জায় ফেলে দেন শেখ হাসিনা। নিজের টাকায় পদ্মা সেতু বানানোতে সারা বিশ্বের কাছে বিস্ময় হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করেন শেখ হাসিনা। সারা বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধানরা অভিনন্দন দিতে থাকেন শেখ হাসিনাকে। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় মানুষের মুখে যেই হাসি শেখ হাসিনা এনে দিয়েছেন তার কোনো মূল্য হয় না। পদ্মা সেতু তৈরি করে দেওয়ায় দেশের খুলনা ও বরিশাল বিভাগের মানুষ সবসময় শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে। বরিশাল ও খুলনা বিভাগের মানুষের কাছে চিরদিন অমর হয়ে থাকবেন শেখ হাসিনা শুধুমাত্র এই পদ্মা সেতুর জন্যই। কারণ ১০০ বছর পরও বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম জানতে চাইবে এই উন্নয়ন কে করে দিয়েছে। তো প্রিয় দর্শক, ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তীতে আর কোন ধরনের ভিডিও পেতে চান সেটিও কমেন্ট করে জানাবেন। এবং আপনার মতে শেখ হাসিনার আর কি উন্নয়ন কাজ রয়েছে যেগুলো অন্য কোনো সরকারের পক্ষে প্রায় অসম্ভব, সেটিও কমেন্ট করে জানাবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।